পদ্মজার চিঠির লেখাগুলো এলোমেলো অগোছালো, মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা এক গাছি চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে। ঘুম ভাঙতে পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছু নেই। ঘর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কচলে আবার তাকায়, না, কিছুই পরিবর্তন হয়নি, সবকিছু কালো। বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে বসে বই পড়ছিল, তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙতে দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃদয় স্পন্দন থমকে যায়। কাচুমাচু হয়ে প্রশ্ন করলো, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হাঁড়িকানটি পাশে রাখলো। তারপর পদ্মজা কিছু বুঝে ওঠার আগেই পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারলো, এই কি করছেন? আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্মফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টি জ্বালাতন। সময় বিল ঝিল ঝাঁপিয়ে শাপলার পদ্ম ফোটার। এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ছুরি ভর্তি পদ্মফুলের দিকে তাকায়। তার চোখ দুটি জ্বলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে, স্বামীর যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফরিয়ে উঠে বসে, হাত বাড়িয়ে আমিরকে খুঁজে। নেই, বিছানা খালি। আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্ন দেখেছে। তার চোখ দুটি জলে ভরে উঠেছে। আজ 5 দিন আমির নেই, তার কাছে তার স্বামী নেই, কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপরে থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেলো। তার চোখ দুটি আবার ভিজে ওঠে। সেদিন রিদওয়ান খলিল মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল। তিনি ডুকরে কাঁদছেন আর চোখের জল মুছছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, উঠার শক্তিটুকু নেই। গলায় ব্যথা একটু বেশিই ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না। তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে, সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমা চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কিরকম চেষ্টা করেছে সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেননি। এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেয়। তিনি যেন মগাকে দিয়ে চিঠিটা পাঠায়। তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভিতরে ভিতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়ায় 2 হাত তুলে অঝরে কেঁদেছে, যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ান দরজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করেন। গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা। মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুড়িওয়ালা একজন ঢুকতে দিত না, এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়েও সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলাভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যাটা কি তা ঢুকলে? সেটাই তো বুঝতাছি না।
দেখো মৃদুল মিয়া, এটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভেতরে নতুন কেউরে ঢুকতে না দিতে। আমি তো আত্মীয় নাকি? আমার সাথে এমন করা হইতাছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? সেইটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাড়াই দিমু। একবার মারছে আপায়, এখন মারাম কিন্তু আমি। সেইটাই করো। তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে, মাটির তলায় গাইরালামু। মিয়া ভাই, তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও। আমি মৃদুলের মাথা বরাবরই চড়া। হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হইছে? আমার জামাইয়ের গলা চেপা ধরো। মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রাগী মেজাজ নিয়ে দুই হাত দিয়ে দুই চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ভিতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা। এখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন। এখন আর ঢুকন যাইব না। এটা অন্দরমহল, বাড়ির বউ সেরিদের জায়গা। সত্যি করে কন্ত, বাড়ির ভেতর কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রেখা এখানে পইরা রইছো কেন? মাইনষের অন্ন নষ্ট করতাছো, নিজের বাড়ির যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষীণকাল কথা বলতে পারে না। তার আপন ফুপা এমন কথা বলল, ক্ষীণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির ওপর থুতু মারি? আমি বেডা মিয়া বংশের ছেড়া, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার বাড়িত কামলাই আছে 10-12 জন। আমি কাইলি চইলা যাই বাড়িত। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছেই একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজে হয়তো বের করা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হনহন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বললেন, পিছনে রিনু আছে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবুও এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি? ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালো আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও পারি। পদ্মজার এই কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবে জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশিই ভয় পান।